আচ্ছা, প্রথমেই আছে হচ্ছে ইন্টারফেস ওভারভিউ, ডকুমেন্ট সেটআপ, ইউনিট রেজুলেশন, কালার মোড, জুম ইন জুম আউট, ডকুমেন্ট প্যানিং। আচ্ছা, আমরা ইন্টারফেস থেকে আসি। আচ্ছা, এটা প্রথমে ওপেন করলে আপনাদের এগুলো থাকবে না, এটা ব্ল্যাঙ্ক থাকবে আর কি। এটা আমরা হচ্ছে আমাদের সফটওয়্যারের প্রাথমিক ইন্টারফেস। এখানে কয়েকটা জিনিস আছে যে এই জিনিসগুলো আসলে অর্থাৎ রিসেন্ট ফাইলে আপনার এমন কিছু দেখাবে যে রিসেন্টলি আপনি কি কি ওপেন করছিলেন এই সফটওয়্যারে। এখানে ওই রকম প্রায় 20টার মতো ডিজাইন দেখায় আর কি। আর এই পাশে যেটা আছে ক্রিয়েট, ক্রিয়েট মানে হচ্ছে আপনি নতুন কোনো কিছু একটা ডকুমেন্ট তৈরি করবেন। আচ্ছা, আমরা হচ্ছে যখন যারা হচ্ছে এমএস ওয়ার্ড বা এক্সেল ইউজ করছি, দেখবেন যে সফটওয়্যার ওপেন করার পরে আপনি লিখতে পারবেন, কিন্তু এই ধরনের সফটওয়্যারগুলোতে ওপেন করার পরে কি করা যায় না, লেখা যায় না। এর জন্য একটা ডকুমেন্ট নিতে হয়। আচ্ছা, সেই ডকুমেন্ট নেওয়ার জন্য আমরা কি করব, ক্রিয়েট করতে পারি এখান থেকে। আর ওপেন মানে আপনার কোন একটা ডকুমেন্ট আছে আগের করা, সেটা ওপেন করতে চাইলে এটা ওপেন করতে পারবেন। আর দেখেন এখানে হচ্ছে এরপরে দেখেন এটা দিয়ে আমরা ডকুমেন্ট এখানে থাম্বনেল আকারে শো করছে, বুঝতে পারছেন? আপনি যদি চান শুধু টেক্সট আকারে শো করার, এই দিকে দেখেন, শুধু টেক্সট আকারে শো করতে চান যেটা থাম্বনেল নাই, এইভাবেও শো করে রাখতে পারেন। আমরা এইভাবে রাখাটাই বেশি। আচ্ছা, এখানে একটা জিনিস আছে দেখেন, আপনি চাইলে শেষের গুলো আগে দেখতে পারেন, মানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আকারে সাজানো আর কি। এখান থেকে এটা করা যায়। আর রিসেন্টে এসে আপনি এটা চাইলে সাইজ আকারে ইয়ে করতে পারবেন। এরপরে আপনি চাইলে হচ্ছে কি ধরনের ফাইল সেই ধরনের ইয়ে করতে পারবেন। তো আমরা লেটেস্ট ওপেনটাই ভালো। আচ্ছা, এরপরে আসি ফাইল, ফাইল থেকে নিউ, অথবা আমরা যদি এখান থেকে ক্রিয়েট করি তাহলেও আমাদের দেখেন এইরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসটা আমাদের গ্রাফিক্সের কাজগুলো হয় কয়েকটা ওয়েতে। এক মূলত দুইটা সেক্টরের জন্য হয়, একটা হচ্ছে ওয়েবের জন্য আর একটা হচ্ছে প্রিন্টের জন্য। এখানে যতগুলো আছে সবগুলো ওই সেম জিনিসই। এক হইতেছে ফটো, ফটো ওয়েবের জন্য না হচ্ছে প্রিন্টের জন্য। ফটো নিয়ে যেগুলো কাজ করি সেগুলো অবশ্যই ওয়েবের জন্য হবে। আর প্রিন্টের জন্য যেমন আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, এগুলো কি প্রিন্ট হবে না? তাহলে এখানে যেগুলো আছে যেমন মোবাইলের কাজগুলো ওয়েবের জন্য হবে না প্রিন্টের জন্য? হ্যাঁ, আচ্ছা, আমরা ওয়েব এবং প্রিন্ট, আমরা গ্রাফিক্স দুইটা মিডিয়া নিয়ে কাজ করে। একটা হচ্ছে ওয়েব মিডিয়া আর একটা হচ্ছে প্রিন্ট মিডিয়া। অনলি পিক্সেলটাই হচ্ছে কাজ করে হচ্ছে ওয়েব মিডিয়ার জন্য। কেউ যদি আপনাকে ধরেন বায়ার আপনাকে বলছে যে আমার হচ্ছে 180 বাই 180 পিক্সেলের একটা ডিজাইন লাগবে, কিন্তু বায়ার আপনাকে বলে নাই এটা ওয়েবের জন্য হবে না প্রিন্টের জন্য হবে, তাহলে আপনি কিসের জন্য নিয়ে কাজ শুরু করবেন? ওয়েবের জন্য। যদি পিক্সেল বলে দেয় বায়ার কিন্তু কোন মিডিয়ার জন্য কাজ করবেন এটা বলে না, তাহলে আপনাকে কিসের উপরে কাজ করতে হবে? ওয়েবে। আবার পিক্সেল বলে দিছে কিন্তু বলছে যে আমার এত পিক্সেল বা এত পিক্সেল আমার এটা প্রিন্ট হবে, তাহলে কিসের জন্য করবেন? না, পিক্সেল বলে দিছে কিন্তু ডিফাইন করে দিছে আপনাকে সেটা প্রিন্টের জন্য হবে। যদি পিক্সেল বলার পরে বায়ার প্রিন্টের কথা বলে তাহলে আপনাকে বুঝতে হবে এটা প্রিন্টের জন্য, ওয়েবের না। শুধু যদি না বলে কিছু তাহলে বুঝতে হবে, উল্লেখ যদি না করে তাহলে ওয়েবের। আর বাকিগুলো থাকলে এমনি সাধারণত প্রিন্টের জন্য হয়, বুঝছেন? এটা দেখেন, এটার ক্যালকুলেশন আসলে ওইভাবে দরকার হয় না যে আপনি কত ধরনের পিক্সেল আছে। আপনাকে বায়ার বললো যে আমার হচ্ছে
8.5 ইঞ্চি বাই, আচ্ছা আমরা পিক্সেলে যাই, না ওইটা বলা হয় স্কোয়ার, ওইটা ল্যান্ডস্কেপও না পোর্ট্রেটও না, স্কোয়ার। আচ্ছা দেখেন, আমাদের বলা হচ্ছে, ধরেন আপনাকে বায়ার বলছে যে আমার হচ্ছে, এখানে তো মিলিমিটারে আছে তাই না, আপনাকে বললো যে আমার হচ্ছে 8.5 বাই 11.69 একটা মাপের ডিজাইন করে দাও। আপনি তো বুঝতেছেন না, ওখানে তো ইঞ্চি বলা, আপনি তো ধরেন মিলিমিটার জানেন, এগুলো কনভার্ট করা যাবে, দেখেন অটোমেটিকলি এই যে কনভার্ট হয়ে যায়। আপনি যে সাইজটাই বায়ার বলুক না কেন, আপনি এখানে দিয়ে যদি শুধু ইউনিটটা চেঞ্জ করে দেন তাহলে সেইটাতেই কি হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে, বুঝছেন? এই যে ধরেন আপনাকে বলছে, আমি এখানে দেখেন, আপনাকে বায়ার বলছে যে আমার হচ্ছে এই ধরেন 8.50 ইঞ্চি ইন্টু 11 ইঞ্চি, আপনাকে বায়ার বলছে যে আমার এই মাপের একটা ডিজাইন লাগবে, বুঝলেন নাই? তা আপনি চাচ্ছেন যে আমি এটা তো ইঞ্চিতে মাপ বুঝতেছেন, আমার পিক্সেলে হইলে সুবিধা হয়, তাহলে আবার পিক্সেলে কনভার্ট করতে হবে না বাহির থেকে হিসাব করে? তো আপনাকে ওই হিসাবটা করতে হবে না, জাস্ট আপনি এখানে যদি দেন, দেখেন 8.5, তার আগে অবশ্যই কিকটা চেঞ্জ, আপনি যেখানে যাইতে চাচ্ছেন, ধরেন আপনি ইঞ্চিতে কনভার্ট করতে চাচ্ছেন, তাহলে ইঞ্চিটা দেবেন, দেন এখান থেকে 8.5 এবং এখানে যদি 11 দেন, বুঝছেন? এখন চাচ্ছেন এইটাতে আপনি পিক্সেলে কনভার্ট করতে, দেখেন এটা অটোমেটিকলি ওই মাপটা পিক্সেলে কনভার্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? আপনি চাচ্ছেন এটা সেন্টিমিটারে নিতে, তাহলে এটা সেন্টিমিটারে যাবে, এটা চাচ্ছেন মিলিমিটারে নেওয়ার জন্য, তাহলে কি হবে, মিলিমিটারে কনভার্ট হবে। এইগুলো আলাদাভাবে কি করতে হবে না, হিসাব করতে হবে না, সেটা যেটাই হোক, আপনি জাস্ট, সাধারণত আমরা কাজ করি হচ্ছে ইঞ্চিতে, পুরো ওয়ার্ল্ডে সবাই ইঞ্চি বেশি পরিচিত আর কি, মাঝে মাঝে আপনাকে মিলিমিটারটাতে দেবে কিন্তু কম, ইঞ্চিতেই আমরা কাজ করবো, এটা সুবিধা। আচ্ছা এটুকুতে কোনো প্রবলেম আছে বুঝতে? আচ্ছা সেকেন্ড পয়েন্ট আসে রেজুলেশন। আমরা এর আগে বলছিলাম আমরা দুইটা মিডিয়া নিয়ে কাজ করি, একটা হচ্ছে ওয়েব আর একটা হচ্ছে প্রিন্ট। ওয়েবের জন্য যখন কাজ করব তখন রেজুলেশন হবে 72, এটা মাথায় রাখবেন। আর প্রিন্টের জন্য যখন কাজ করব তখন রেজুলেশন হবে 300। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, কালার। আমরা যখন প্রিন্টের জন্য কালার ইউজ করব তখন কালার ইউজ হবে সিএমওয়াইকে, আর যখন ওয়েবের জন্য কালার ইউজ করব তখন হবে আরজিবি। আচ্ছা আরজিবির পূর্ণরূপ কি, রেড গ্রিন ব্লু, আর সিএমওয়াইকে হচ্ছে সায়ান ম্যাজেন্ডা ইয়েলো কেতে ব্ল্যাক। আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে প্রিন্ট, আপনি লিখবেন না হলে সমস্যা হবে, এরপরে খাতা নিয়ে আসবেন। আচ্ছা যদিও ভিডিওটা থাকবে, প্রিন্টের জন্য আমরা কালার ইউজ করব কোনটা, সিএমওয়াইকে, আর ওয়েবের জন্য আরজিবি। আর বাকিগুলো সাধারণত এখন বোঝার দরকার নেই, বিটম্যাপ, গ্রে স্কেল বা ল্যাব কালার এগুলো আমরা পরে দেখব, আমাদের যেটা লাগবে। আর এইটা হচ্ছে কত বিটের হবে, আমরা যারা সাধারণত ইয়ে পড়ে আসছি আইসিটি, বাইনারি হেন তেন, এগুলো এগুলো না আমরা বোঝা যায়। দেখেন যখন আপনি 8 বিটে পাবেন তখন এখানে প্রায় 16.7 মিলিয়ন অফ কালার এর মধ্যে ঢুকে যাবে। আপনি যখন এটা 16 বিটে কনভার্ট করে দেবেন তখন আপনার ফাইলগুলো অনেক বেশি ভারী হবে, যেটা ওই আপনার সফটওয়্যারও স্লো হয়ে যাবে। এই 8 বিটেই আমাদের ঠিক আছে। এবং হাই রেজুলেশন যারা, যেমন ইউএইচডিতে যারা কাজ করবে, যেমন মোবাইল ভিডিওর জন্য, ভিডিওতে যদি আপনি ফুল এইচডিতে করেন অর্থাৎ এইচডি প্লাসে করেন তখন আপনার 8 বিটে হবে না, তখন আপনার 16 বিটে যেতে হবে। সো ওইটার জন্য আমাদের কনফিগারেশনের কম্পিউটারে স্লো, অনেক স্লো হয়ে যাবে, ওইটাতে কাজই করা যাবে না। সো আমরা বিট যা আছে 8 বিটে এটাতেই রাখবো। আর আরেকটা জিনিস দেখেন, আমরা আপাতত ক্রিয়েট করি তারপরে অন্য কিছু দেখব। দেখেন এইটা হচ্ছে আমাদের মেইন ডিজাইনের, অর্থাৎ এর উপরে আমরা কি করব, কাজ করব, লেখালেখি বা ড্র করা যা ইচ্ছা তা করব, কিন্তু আমরা কিন্তু এইটা সারা কাজ করতে পারতাম না, বুঝছেন? আপনি ওপেন হওয়ার পরে
এটা আসবে এইরকম। এখানে কি কোথাও লেখা যাবে? কোনো টুলস আছে? যার কারণে আমরা কি করব, ক্রিয়েট করব কোনো একটা ডকুমেন্ট, দেন ক্রিয়েট করার পরে আমাদের এইরকম হবে। ক্লিয়ার এটুকু? আচ্ছা, এইটা যদি ক্লিয়ার হয়, আর একটা জিনিস আমরা যেটা আর জিবি আর সিএমআই কে, আপনি তো এখানে আমরা এখান থেকে আসি, দেখেন আমরা যদি কালারে যাই, এই যে দেখেন এখানে হচ্ছে আর জিবি কালার, অর্থাৎ আমরা যদি দেখেন একটা কালারের আর জিবি এবং সিএমওয়াই কে দুইটা মোডই হয়। আর জিবি তো বলতে বুঝছেন কোন কোন কালার, রেড, গ্রিন, ব্লু। আর যদি সিএমওয়াই কে তে, আমরা যদি সিএমওয়াই কে তে সিতে সায়ান, এটা হচ্ছে সায়ান কালার। বুঝছেন? আমরা এই জিনিসগুলো করতে করতে বুঝবো। কালার কিন্তু আর জিবিতেও সায়ান নিয়ে আসা যাবে এবং সিএমওয়াই কে তেও সায়ান নিয়ে আসা যাবে। সায়ান মানে আকাশি না, আপনারা আকাশি বোঝেন। সায়ান এখন থেকে এই ট্রামে পরিচিত হতে হবে। সায়ান আমরা হচ্ছে কালার, মূলত এগুলো হচ্ছে ভাষা আর কি আমাদের। একটা হচ্ছে সায়ান কালার, ম্যাজেন্ডা, তারপরে ইয়েলো, ব্ল্যাক। কেতে ব্ল্যাক হওয়ার কারণ আছে, এটা আমরা পরে হয়তো বা টুলসের মধ্যে আসবে, ব্ল্যাক এবং কি ব্ল্যাকের মধ্যে পার্থক্য কি। আচ্ছা, এইটুকু বুঝছেন? এখন আর জিবি মানেই যে সায়ান কালার আসা যাবে না তা কিন্তু না, সেই সিএমওয়াই কেতেই যে শুধু সায়ান কালার নিয়ে আসা যাবে তাও কিন্তু না। বুঝতে পারছেন? যেমন এখানে রেড, গ্রিন, ব্লু, তাই না? দেখেন আমরা যদি রেড কালার নিয়ে আসতে চাই, সিএমওয়াই কেতে কি রেড কালার আছে? তা আমরা সিএমওয়াই কেতে রেড কালার নিয়ে আসা যাবে, আসছে না রেড কালার? তো এটা কিসের কালার? রেড কোন কালারের অন্তর্ভুক্ত, সিএমওয়াই কে না আরজিবি? হ্যাঁ, আরজিবি। কিন্তু এই কালারটা কিন্তু আর আরজিবি মুডে নাই। এটা হচ্ছে তার কারণ, আমরা দেখেন সিএমওয়াই কে দিয়ে বানাইছি, তাই না? এটা হচ্ছে সিএমওয়াই কে মুডের কালার। এখন অনেক সময় আপনার ঝামেলা লাগতে পারে যে আসলে এইটা আমরা তো জানি রেড হচ্ছে আরজিবি কালার, এখন সিএমওয়াই এর মধ্যে চলে আসলো কেন? আর যত কালার আছে আমাদের প্রায় 12টার মতো কালার, প্রত্যেকটা কালারই সবার মধ্যে যাবে, শুধু মুড চেঞ্জ, কাজের ধরন। যখন আপনি ওয়েবের জন্য করবেন তখন কোন মুডে নিতে হবে, আরজিবি। আর যখনই আপনি প্রিন্টের মধ্যে ঢুকবেন তখন কালার মুডটা হচ্ছে সিএমওয়াই। এই হচ্ছে পার্থক্য। ক্লিয়ার এটুকু? আচ্ছা, এইটুকু বুঝলেই হবে। এখন আমরা এইটার ইন্টারফেস, আমাদের মেইন ক্লাসে চলে আসি। এটা হচ্ছে ইন্টারফেস ওভারভিউ। ইন্টারফেস বলতে আমরা এগুলোর নাম দেখব। এটার নাম কি? এটাকে নাম বলা হচ্ছে মেনু, অর্থাৎ এটা হচ্ছে মেনু বার। আর মেনুর নিচে যে একটা বার দেওয়া আছে দেখেন, এইটা নিচের যেটা, সেটাকে বলা হচ্ছে অপশন বার। এই পাশে যেগুলো না আছে সেটাকে বলা হচ্ছে টুল বার। এই টুল বারগুলোকে দুইটা ওরিয়েন্টেশনে রাখা যায়, একটা হচ্ছে ডাবল কলাম আর একটা সিঙ্গেল কলাম। এরপরে এইটা যেটা আছে এইটাকে বলা হচ্ছে আর্টবোর্ড অথবা ডকুমেন্ট। বুঝতে পারছেন? এটার নাম হচ্ছে আর্টবোর্ড। অর্থাৎ আমরা যা কাজ করব ফটোশপে সবগুলো কার উপরে হবে? আর্টবোর্ডের ওপর। এরপরে এই পাশে যেগুলো আছে এইটাকে বলা হয় ফ্লোটিং প্যানেল। ফ্লোটিং প্যানেল কেন বলা হয়? তার কারণ দেখেন এগুলো হচ্ছে সবগুলো কি করা যায়, ভাসমান বলতে এগুলো আপনি যে কোনো জায়গায় এডিট করে বা ডিলিট করতে পারবেন, আবার চাইলে এগুলো নিয়েও আসতে পারবেন। বুঝতে পারছেন? সেগুলো কোথায় থেকে নিয়ে আসবো? উইন্ডো থেকে। আপনার যা দরকার হবে, ধরেন আপনার ক্যারেক্টার দরকার, এই ক্যারেক্টারটা চলে আসছে না এর মধ্যে, ক্যারেক্টার আগে থেকেই ছিল। এরপরে ধরেন গ্রেডিয়েন্ট দরকার, এই যে গ্রেডিয়েন্ট আছে এখানে। এরপরে দরকার আপনার ধরেন লেয়ার আছে, লাইব্রেরি, প্যারাগ্রাফ। এই যে দেখেন প্যারাগ্রাফটা এখানে। বুঝতে পারছেন? তো এইভাবে আপনি এগুলোকে আলাদা আলাদাভাবে কি করতে পারবেন? সাজাইতেও পারবেন। ধরেন এই পাশের গুলা এখানে নিয়ে আসতে পারবেন ধরে ধরে। এই যে এগুলো যেগুলো আছে এগুলো আপনি ডিলেটও করে দিতে পারবেন। আমি এগুলো কি করে দিতেছি? ডিলেট, এটা ডিলেট করে দিতেছি। লেয়ার গুলো এখানে নিয়ে আসি, চ্যানেল এর মধ্যে, পাথ এর মধ্যে। বুঝছেন?
একটা হয়ে গেছে না? আপনি চাইলে এগুলো ধরে বের করতে পারবেন। ফ্লোটিং প্যানেল কেন বলতেছি বুঝছেন? এই জন্য আমরা, যেহেতু এগুলো ফিক্সড না, আমরা চাইলে ধরে ধরে মুভ করাইতে পারি, এই জন্য আমরা এটাকে বলি ফ্লোটিং প্যানেল। একটা ক্লিক করলে তোমরা এটা চাইলে আবার এর সাথে কি করতে পারবেন, এই যে দেখেন একটা বার উঠতেছে উপরে, দেখছেন ব্লু কালার আসছে না সাইড দিয়ে? যখন এইটা আসবে তখন বুঝবেন যে এটা এটার সাথে ফিক্সড হয়েছে, ছেড়ে দেন ওইটা ওটার সাথে ফিক্সড হয়ে যাবে। আপনি চাইলে এগুলো কি করতে পারবেন, টেনে যে কোনো জায়গায় নিতে পারবেন, এবং চাইলে আবার ফিক্সড করবেন কিভাবে, এটার সাথে যখন দেখেন ম্যাগনেটের মতো যখন ধরবে তখন বুঝবেন এটা ফিক্সড হয়েছে। ক্লিয়ার এটুকুতে? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এইটুকু বুঝলাম। আর নিচে দেখেন একটা জিনিস আছে, সেটা হচ্ছে এটা ডকুমেন্টটা কতটুকু জুম হয়ে আছে এটা বোঝা যায়, বুঝছেন? আচ্ছা, এটা আমরা পরে দেখবো, এখান থেকে না দেখে। সেকেন্ড যে অপশনটা ছিল সেটা হচ্ছে ডকুমেন্ট সেটআপ। আমরা ডকুমেন্ট সেটআপ অলরেডি দেখে ফেলছি, দেখছি না? ডকুমেন্ট সেটআপটাই আগে দেখাইছি। এই যে আমরা ডকুমেন্টটা তৈরি করলাম, যে সেটআপ করলাম না নিউ থেকে, যখন এই যে এখানে যা যা করছেন এটা কি ডকুমেন্ট সেটআপের মধ্যে পড়ছে না? এটা হচ্ছে আমরা বলতেছি ডকুমেন্ট সেটআপ। এরপরে আসে ইউনিট, রেজুলেশন এবং কালার মোড, দেখাইছি? এটা প্রথমেই বলছি, ইউনিট কয়টা? 6টা। না, 6টা। আর হচ্ছে রেজুলেশন, দুই ধরনের রেজুলেশন নিয়ে আমরা কাজ করি দুইটা মিডিয়ার জন্য, একটা হচ্ছে ওয়েবের জন্য 72 আর প্রিন্টের জন্য 300। কালার মোড 4টা, আমরা বলছি হচ্ছে দুইটা, একটা হচ্ছে সিএমওয়াইকে আর হচ্ছে আরজিবি। এরপরে বিট 5টা, বিট ম্যাপ আছে, তারপরে ল্যাব কালার আছে, আর হচ্ছে গ্রে স্কেল আছে, ওটা আমরা পরে জানবো। জুম ইন, জুম আউট। আচ্ছা, জুম ইন কি জিনিস, জুম আউট কি জিনিস? আচ্ছা দেখেন, আমরা কোনো একটা ডকুমেন্টকে দেখেন এটা বড় হয়ে যাচ্ছে না, এটাকে বলা হচ্ছে জুম ইন। এখানে দেখেন এটা চেঞ্জ হয়, যখন আমরা এটা বড় করতেছি তখন এখানে বেড়ে যাচ্ছে কত পার্সেন্ট হয়েছে। আচ্ছা, আমরা এখান থেকে যদি কোনো একটা ডকুমেন্টকে জুম ইন করতে চাই, তাহলে কন্ট্রোল প্লাস যদি দেই তাহলে কোনো একটা ডকুমেন্ট কি হবে, জুম ইন হবে। আবার কোনো একটা ডকুমেন্টকে যদি জুম আউট করতে চাই, কন্ট্রোল মাইনাস, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস দিলে জুম ইন হবে, আর কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হবে, বুঝছেন? আচ্ছা, আরো কয়েকটা ওয়েতে আমরা করতে পারি, সেটা হচ্ছে এই যে দেখেন এখানে আমরা যদি কিবোর্ড থেকে শর্টকাট জেড প্রেস করি, জেড ফর জুম টুল, এই যে জুম টুল, বুঝতে পারছেন? তাহলে আমরা এটা দিয়ে যদি এরকম প্লাস চিহ্ন থাকা অবস্থায় ধরে ড্রাগ করি, ড্রাগ বোঝেন, ধরে টানা ড্রাগ করি তাহলে এটা জুম ইন হবে। আবার যদি অল্টার ধরে ড্রাগ করি তাহলে এটা জুম আউট হবে। হুম, বুঝছেন? এটা হচ্ছে জুম ইন আর জুম আউটের, আমরা তাহলে দুইটা ওয়ে দেখলাম, জুম ইন, জুম আউট। আর একটা ওয়ে আছে যেটা দিয়ে আমি সব থেকে বেশি কাজ করি, অল্টার ধরে যদি আপনি মাউসের এই যে চাকাটা আছে না, স্ক্রোল চাকাটা, এটা আপ করেন তাহলে এটা জুম ইন হবে, আর যদি ডাউন করেন, নিচের দিকে করেন, তাহলে জুম আউট হবে। আমরা এই তিনটা ওয়েতেই জুম ইন, জুম আউট করতে পারি। ডকুমেন্ট প্যানিং, এটা মাথায় রাখবেন, এগুলো ভাষা শিখতে হবে। প্যান করা মানে হচ্ছে এটা আমাদের ডকুমেন্ট না, এই ডকুমেন্টটাকে আপনি মুভ করাইতে চাচ্ছেন, এরকম ধরে কি করতে পারবেন, এই যে আপনি ডিজাইন করছেন এখানে রাখলেন, এখানে রাখলেন, এই দিক থেকে দেখতে চাচ্ছেন, এই দিক থেকে, এটা কিন্তু ডিজাইন মুভ হচ্ছে না, পুরো ডকুমেন্টটা মুভ হচ্ছে, বুঝতে পারছেন? ইলাস্ট্রেটরের মতো না এটা। ইলাস্ট্রেটরও তো এইভাবেই হয়। এটার মধ্যে জুম আউট অবস্থায় আর্টবোর্ড নামানো যায় না। হ্যাঁ, এটাতে ঝামেলা করে একটু। আচ্ছা, এরপরে দেখেন কই গেলাম, আর এরপরে আছে হচ্ছে ডকুমেন্ট প্যানিং, কালার অ্যাপ্লাই করা, সিলেকশন বেসিক, লেয়ার বেসিক, আনডু অ্যান্ড রিডু, ডকুমেন্ট সেভ। আচ্ছা, আমরা এরপরে দেখব
আচ্ছা দেখেন আমরা কালার নিয়ে কথা বলবো, আগে সিলেকশন বেসিক দেখাই, তা নাহলে কালার বুঝবেন না। আমাদের প্রথম টুলটার নামই হচ্ছে মুভ টুল, তাই না? মুভ টুলের কাজ কি? কোনো একটা অবজেক্ট বা এলিমেন্টকে মুভ করা, কোনো ডকুমেন্টকে কিন্তু মুভ করবে না। কাকে মুভ করবে? কোনো একটা এলিমেন্ট, সেটা হইতে পারে টেক্সট অথবা লেয়ার অথবা কোনো শেপ হইতে পারে, যে কোনো কিছু হোয়াট এভার। হ্যাঁ, ডকুমেন্টের ভিতরে যে এলিমেন্টগুলো থাকবে সেই এলিমেন্টকে মুভ হবে। আপনি যদি পুরো ডকুমেন্টটাকে মুভ করাইতে চান তাহলে কি দিয়ে করতে হবে? স্পেস বার ধরে রেখে এই অথবা এই যে হ্যান্ড টুল যেটা আছে এটা ধরে আপনি কি করতে পারবেন, নির্দিষ্ট একটা জায়গা পরে মুভ করে। বুঝছেন? আচ্ছা, এখন আসি সিলেকশন বেসিক। আমরা এর মধ্যে দুইটা সিলেকশন, একটা হচ্ছে মুভ টুল। আচ্ছা, এই জিনিসগুলো বুঝাই। এই যে সাইডে দেখেন একটা ট্রাইকোনের মতো চিহ্ন দেওয়া আছে, এটার নাম হচ্ছে ড্রপ ডাউন মেনু। বুঝছেন? এইরকম চিহ্ন যেখানে থাকবে তার মধ্যে আরো কয়েকটা টুলস আছে বলে মনে করতে হবে। ক্লিয়ার? বোঝেন নাই? আচ্ছা, এই ধরনের চিহ্ন যেখানে পাবেন, দেখেন এইটার মধ্যে এই চিহ্ন আছে না, এইটার মধ্যে এই চিহ্ন আছে, এইটার মধ্যে অনেকগুলোর মধ্যে, মোটামুটি সবগুলোর মধ্যে, এইটার মধ্যে নাই। অর্থাৎ এইরকম চিহ্ন যেখানেই পাবেন সেখানে বুঝবেন এর মধ্যে আর একটা টুলস আছে। বুঝছেন? তাহলে আপনি এইরকম টুলস যদি বের করতে চান, ধরেন না এর মধ্যে আর একটা টুলস আছে, এটা বার করব কিভাবে? তখন আপনাকে মাউসের রাইট বাটন ক্লিক করে এর ওপরে ধরে রাখতে হবে, তাহলে এটা কি হবে? ওপেন হবে। দেন আপনি যেটা নিতে চান সেইটার উপরে ক্লিক করলে ওইটা সিলেক্ট হবে। এখন দেখেন ওই টুলটা সিলেক্ট হবে। বুঝছেন কি? আচ্ছা, যাই হোক, আমরা আর্টবোর্ড আগেরটাতেই যাই। আচ্ছা, আর্টবোর্ডের যে বিষয়গুলো এটা এখনই ক্লিয়ার করি। আমরা আর্টবোর্ড যে তৈরি করছি, তাই না? আমরা ধরেন এই আর্টবোর্ড এখানে আছে, আর্টবোর্ড তৈরি করছি না? আমরা মাল্টি আর্টবোর্ড নিতে চাচ্ছি একটা এর উপরেই। আমরা যদি মাল্টি আর্টবোর্ড নিতে চাই, দেখেন এখানে প্লাস আসছে না কয়েকটা, যে রিংটোন দিছেন যে আচ্ছা আমরা হচ্ছে মাল্টি যদি ডকুমেন্ট নেই, আর্টবোর্ড টুলের কাজ দেখেন, আমরা যদি এই পাশে দেই তাহলে এই সাইজের আর একটা কি হবে? ডকুমেন্ট তৈরি হবে। আপনি চাচ্ছেন এই পাশে এটাতে যান, নিচে এই পাশে আপনার মাল্টি আর্টবোর্ড দরকার লাগতে পারে না? স্পেস কেমনে ঠিক করব? কিসের আরো স্পেস? স্পেস দিতে চাই মধ্যে। চব্বিশ ঘন্টা আরো বেশি চাওয়া দরকার ছিল। এক পেজ তো, আবার আমার সার্ভিস দেখলে তো বলবো $10, তুমি 2 পেজ দাও। সেদিন হয়েছে কি, এক বায়ার আসছে, এ কয়দিনে অনেকগুলো অর্ডার ছেড়ে দিছি, এত ঘুম পায়। এই 2 দিন আগে একটা বায়ার আসছে আপনার, তার একটা ডিজাইন করা লাগবে। তো আমি বললাম যে তোমার বাজেট কত? আমি কাউকে বলি, আমার বাজেট দেই না, আগে তার বাজেট শুনবেন। সবাই এই কাজ করবেন। যেমন বায়ারের সাথে কথা বলবেন, কয়েকটা কমন কথা আমি ওগুলো বলে দেব, কি কি বলবেন। ফার্স্টে তার ডিজাইনের বা ইয়ে সম্পর্কে জানবেন, তারপরে 2-একটা কথা বলার পরে আপনি আগে কোশ্চেন করবেন। সবসময় কোশ্চেন করবেন, তাহলে বায়ার আপনার কাছে থাকবে। আপনি যখন কোশ্চেন করবেন না, বায়ার আর একজনকে খুঁজবে, ওকে ব্যস্ত রাখতে হবে। আচ্ছা, যাই হোক, ওরে বললাম তোমার বাজেট কত? তা বলতেছে যে $200। আমি যে ঠিক আছে, আমি তাহলে অফার পাঠাই। 15 দিনের একটা অফার পাঠাইলাম। ও আবার আর এক কাউটেও আমার প্রোফাইল দেখছে, আমার প্রিমিয়াম ডিজাইন মানে 24 পেজের ডিজাইন প্রিমিয়াম প্যাকেজ হচ্ছে $135। এখন ও বলতেছে তুমি $135 24 পেজ দাও, আর আমার তো এত ইয়ে না, তুমি $200 চাইলা কেন? আমি কি বলবেন? এটা তো তোর মারে জিজ্ঞাসই করছে, পরে রাগ করে আর অর্ডারই দিল না। এখন আচ্ছা ঠিক আছে, আমি এখন $135 বলছে দরকার নাই, আমি আরেকজনও খুঁজতেছি। আর এগুলোর বিষয়ে স্ট্রিক্ট, মানে ফাউল করা যাবে না।
আর আমি তো ফাউল করি নাই, ওরে তো আগে বলছি তোমার কত বাজেট, সে তো নিজেই বাজেট দিছে। এই জন্য আমার ইয়েটা বাড়াইতেও পারতেছি না। এই অন টাইম ডেলিভারি কমে গেল কেন? এদের কিছু বুঝি না আমি। এটা লাল হয়ে গেছে কেন? এই যে অন টাইম ডেলিভারি কমে গেল, তো ডেলিভারি দেই নেই তো একটু কমবে কেন? এই মাঝে মাঝে এদের মাথা খারাপ হয়। এক্সট্রা ডকুমেন্ট নিতে পারি, আবার চাইলে এখান থেকে ডকুমেন্ট কি করতে পারবেন, ডিলিটও করে দিতে পারবেন। সেটা হচ্ছে কোন একটা ডকুমেন্ট ধরবেন, ধরে ডিলিট। আর্টবোর্ড টুলের কাজ বুঝছেন? আর্টবোর্ড টুলের কাজ যদি বোঝেন তাহলে আমরা নেক্সট স্টেপে যাই, হচ্ছে সিলেকশন। এর মধ্যে 4টা টুলস আছে, তাই না? একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল, আর একটা হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল র মার্কিউ টুল, সিঙ্গেল কলাম মার্কিউ টুল। ক্লিয়ার? এখন আমরা এই জিনিসগুলো দেখবো এগুলো কিভাবে কাজ করে। এগুলো কাজ করে আপনি যখন কোনো একটা ইয়ে নেবেন, যা সিলেক্ট করবেন, এটা র্যান্ডম সিলেকশন, অর্থাৎ আপনি যেদিকে ইচ্ছা সেদিকে কি করতে পারবেন, নিতে পারতেছেন। এখন আপনি চাচ্ছেন যে এটা ইকুয়ালি অর্থাৎ পারফেক্টলি সব দিক থেকে সমানভাবে আসবে, তখন আপনাকে শিফট ধরে করতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, কোনো একটা শেপ যদি নেন, তাহলে শিফট যদি ধরেন তাহলে প্রপোর্শনালি এটা ঠিকভাবে আসবে। প্রপোর্শনাল মানে 4 দিক থেকেই সেম স্কোয়ার আকারে আসবে। আর যদি আপনি র্যান্ডম নিতে চান তাহলে শিফট সারা করতে হবে। ক্লিয়ার? আমরা এইরকম একটা সিলেকশন তৈরি করলাম, এটা হচ্ছে সিলেকশন তৈরি করছি, তাই না? And আমরা এর উপরে কালার দেওয়া, কালার অ্যাপ্লাই এর বিষয়টা দেখব। কালার অ্যাপ্লাই এর বিষয় যেটা, সেটা হচ্ছে দেখেন এখানে 2টা কালার আছে, তাই না? ডিফল্ট আকারে ফটোশপের ডিফল্ট কালার হচ্ছে, ফটোশপ এবং ইলাস্ট্রেটর বা আমাদের এই ডিজাইনের ডিফল্ট 2টা কালার থাকে, সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিন্তু কালার না, জানেন? ব্ল্যাক এবং হোয়াইট বলতে পৃথিবীতে কোনো কালার নেই। হ্যাঁ, না, মিক্সড করেও না। এটা হচ্ছে ডার্কনেস আর হচ্ছে ব্রাইটনেস। যদি রাত দিন চিন্তা করেন সেইটাই। দিনটা হচ্ছে ব্রাইটনেস বেড়ে যায় কোনো একটা কালারের ওপরে, যখন আপনি ব্রাইটনেস বাড়াবেন তখন 100% ব্রাইটনেস হলে ওইটা সাদা হয়ে যায়, এবং 100% ডার্ক যদি করে দেন অর্থাৎ 0% ডার্ক, তাহলে ওই কালারটা যে কোনো কালারই কি হয়ে যাবে। দেখেন এখানে ব্ল্যাক আছে না, আমি ধরেন এই কালারটা, কিসের মেসেজ আসে? আচ্ছা, এগুলো পরে বুঝাবো না। আমরা এখানে কালার দিতে চাচ্ছি এখন 2টা কালার, একটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এখানে ফরগ্রাউন্ড মানে যে উপরের কালার, ব্যাকগ্রাউন্ড মানে যে নিচের কালার হবে তা না। অর্থাৎ আপনাকে 2টা কি দেওয়া হয়, কন্টেইনার দেওয়া হবে। তা 2টা কন্টেইনারে 2টা নাম রাখা দরকার না, যার কারণে একটা ফরগ্রাউন্ড নাম রাখছে আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এন্ড 2টা কন্টেইনার মানে আপনি আপনার কাছে যদি গেমসের কথা বলেন, অ্যাজ এ গেমস চিন্তা করেন, এটা একটা গেমস, যে গেমসে আপনার কাছে 2টা কন্টেইনার আপনি রাখতে পারবেন, এবং 3য় কন্টেইনার নিতে হলে একটা কন্টেইনার ফেরত দিতে হবে। বুঝছেন? অর্থাৎ আপনি অ্যাট এ টাইম এখানে 2টা কালার রিজার্ভ করে রাখতে পারবেন। যখন 3য় নাম্বার কালারটা নিতে চাবেন তখন যেটাকে দিতে চাচ্ছেন সেটা দিয়ে আর একটা কালার নিয়ে আসতে হবে। ক্লিয়ার? বুঝছেন? তাহলে আমি এখানে একটা কি করতে চাচ্ছি, কালার নিতে চাচ্ছি, তাহলে এখানে এর উপরে ক্লিক করব এবং এখান থেকে একটা কালার দিব, তাহলে এখানে কি আগের কালারটা চলে গেছে না? এখন আপনি কি করতে চাচ্ছেন, এর উপরে কালারটা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তাহলে কালারটা অ্যাপ্লাই করব কিভাবে? কন্ট্রোল যদি ব্যাক স্পেস দেন, আর্টবোর্ড না, এই কি বলে জানো এটাকে? লেয়ার। আচ্ছা আমরা এখান থেকে একটা সিলেকশন করলাম, দেন এখান থেকে একটা কালার দিই।
বুঝছেন? তা আমরা যদি কোনো সিলেকশনের মধ্যে, আপনি কিন্তু সিলেকশনের বাহিরে কালার যায় নাই, গেছে? তাহলে সিলেকশনটা কেন করা হয়? কোনো নির্দিষ্ট একটা সিলেক্টেড এরিয়ার মধ্যে যদি আমরা অফার অ্যাকসেপ্টও করছে, আপনাদের তো দেখাইলামই না। এই যে দেখেন কি ব্যাপার, ও ডিক্লাইন করলো কেন? তো ও কি ভাবছে এটা? হুম, ও পরে মনে হয় ইয়ে দেখছে। আপনার ভাই ওই জায়গায় রেট বাড়াইবেন নাকি? ওটা বাড়াবো, এখন বাড়াইলে তোমার প্রবলেম হবে। গিকটা র্যাঙ্ক Down করা হয়ে আছে, যাবে। ডাউন হয়ে ফার্স্ট পেজে দেখলা না? হুম। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, আমি যখন পে লেখাটা লিখছি না, এখানে রেস্ট্রিক্টেড, অর্থাৎ আপনি পেমেন্ট নামে কোনো কিছু লিখতে পারবেন না। এখানে কিছু কিছু জিনিস লেখা যায় না। আপনি দেখেন এখানে পে লিখছি না, আবার কন্টাক্ট লিখি, দেখেন ইমেইল, দেখছেন? তার মানে এই লেখাগুলো আপনি তাকে দিতে পারবেন না। তাহলে ভাই পে সিনোনিম দিয়ে দিলাম আরেকটা ওইটাই। আচ্ছা, ও অস্ট্রেলিয়ান $30 দেবে। অস্ট্রেলিয়ান দিয়ে তো ভাই আরো কম ইউএসডি চেয়ে মনে হয় নাকি? 30 USD টু বিডিটি AUD। ইউডি AUD-তে হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার। আচ্ছা, 30 ভালোই কম, 14 AUD টু ইউএসডি। USD। $20। আচ্ছা, সমস্যা নাই, আমি $20 চাইতে চাইছিলাম। আবার অফার পাঠাইতে হবে তাহলে। টাকার বিষয়ে সবাই কঞ্জুস। এখানে একটা জিনিস দেখবেন, আমরা কিন্তু সিলেক্টেড জায়গার মধ্যে কালার দিছি, তাই না? এখন আপনার কথা হচ্ছে কোনো যদি জায়গা সিলেক্ট না করে নেন তাহলে কিভাবে হবে? আমরা এখানে দুইটা কালার দিয়ে নিই, তাহলে বুঝাইতে সুবিধা হবে। এখানে দুইটা কালার না, আপনি যদি কন্ট্রোল ব্যাক স্পেস দেন তাহলে আসবে ব্যাকগ্রাউন্ড কালার নিচেরটা, আর যদি অল্টার ব্যাক স্পেস দেন তাহলে কোনটা? এখানে বিষয়টা বুঝছেন? আপনি যদি কোনো জায়গা সিলেক্ট করে না দেন তাহলে কি হচ্ছে, অর্থাৎ ও যতটুকু জায়গা আছে সবগুলোতেই ধরে নেবে যে আমি সবগুলোতেই কালার অ্যাপ্লাই করতে বলতেছে। আর আপনি যদি কোনো একটা জায়গা সিলেক্ট করে দেন যে আমি এইটুকু সিলেক্ট করে দিলাম, তুমি জাস্ট শুধু এর মধ্যে কালার দিবা। ক্লিয়ার কি? এখন এর মধ্যেই আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে আমরা যে সিলেক্ট জায়গাটুকু করছি এখানে দুইটা শেপ বোঝা যাচ্ছে না, কিন্তু আমি যখন মুভ করাবো দেখেন একটাই মুভ করতেছে, দুইটা কিন্তু মুভ করতেছে না, করতেছে? আচ্ছা, এটার কারণ কি? ধরেন পুরো আর্টবোর্ডটা আমরা একটা লেয়ার, ধরেন এইটা যদি একটা মাদুর বিছাই, মাদুর তো বোঝেন, মাদুরের উপরে আপনি অনেকগুলো প্রোডাক্ট এলিমেন্ট রাখছেন একটা মাদুরের উপরেই, তো নিচ থেকে যখন ওই মাদুরটা টান দেবেন ওই শুধু একটা প্রোডাক্ট মুভ হবে না, সবগুলোই হবে। তাহলে আমরা প্রথম ব্যাকগ্রাউন্ড যেটা লেয়ার সেটাকে বলা হয় প্রত্যেকটা লেয়ারের জন্য আলাদা আলাদা লেয়ার নিতে হবে। অর্থাৎ আপনি যদি প্রত্যেকটা এলিমেন্টকে আলাদা আলাদা মুভ করাইতে চান তাহলে আলাদা আলাদা কি নিতে হবে, এখন বুঝছেন? এখন আমি দেখেন এটাতে দুইটা একসাথে মুভ হচ্ছে, তাই না? আমি যদি একটা লেয়ার নেই, লেয়ার নেওয়ার জন্য আপনাকে যাইতে হবে এই যে নিচে আসেন, দেখেন প্লাস চিহ্ন আছে, অথবা আপনার এখানে নিউ লেয়ার, এইরকম যাদের 19 তাদের এইরকম আসে।
আর এই প্লাসের উপরে লাস্টে ক্রিয়েট এ নিউ লেয়ার, বুঝছেন? এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে নতুন একটা লেয়ার তৈরি হয়েছে, তাই না? এখন আপনি যদি এখান থেকে দেখেন একটা সিলেকশন নেন, দেন আপনি কালারটা চেঞ্জ করে দিই, যদি কালার অ্যাপ্লাই করি এবং এই সিলেকশনটাকে উঠাই দেবেন তাহলে কন্ট্রোল ডি প্রেস করতে হবে, ডি সিলেক্ট। দেন এখান থেকে মুভ টুলে যান, মুভ টুলে দিয়ে এখন মুভ করান। কি হচ্ছে? শুধু এই লেয়ারটাই মুভ হচ্ছে না। কেন হচ্ছে? তার কারণ হচ্ছে আমি এই এলিমেন্টটা আর একটা লেয়ারের উপরে নিয়েছি, বুঝতে পারছেন? না, আগেরটা একটা লেয়ারের উপরে দুইটা ছিল, কোনো লেয়ার নিছিলাম না। তার মানে আমাকে প্রত্যেকটা সিলেকশনের জন্য আলাদা, যদি আমরা আলাদা মুভ করাইতে চাই বা আলাদা কালার দিতে চাই তাহলে আলাদাভাবে কি করতে হবে? লেয়ার নিতে হবে এই নিচে থেকে। অথবা আপনি শর্টকাটে নিতে পারবেন, কন্ট্রোল শিফট এন যদি প্রেস করেন তাহলে নতুন একটা কি হয়েছে দেখেন। আপনি চাইলে লেয়ারের নামও দিতে পারবেন, নতুন আর একটা লেয়ার তৈরি হয়েছে। এর উপরে যদি এখন কালার দেন, বুঝছেন? কালার হয়েছে না? এটা আলাদা, এই লেয়ারটা কি আলাদা, এই লেয়ারটা আলাদা এবং এই লেয়ারটা দেখেন, এটাতেই শুধু দুইটা একসাথে মুভ হচ্ছে, এগুলো কিন্তু আলাদা আলাদা, বুঝছেন কি? এটা দুইটা একসাথে মুভ হওয়ার কারণ হচ্ছে দুইটা একটা লেয়ারের উপরে দুইটা কাজ করে ফেলছে। ক্লিয়ার এটুকু লেয়ারের বিষয়টা? আচ্ছা, যদি বোঝেন তাহলে ভালো। এখন আর একটা জিনিস দেখি, ধরেন আমি এইটাতে কালার দিছি, তাই না? এই কালারটা আমি চেঞ্জ করে ফেলতে চাই, আমি অন্য আর একটা কালার দিতে চাই, বোঝেন নাই? বুঝছেন? আচ্ছা, এটা বাদ দেই, আমরা এইটাতে দিই, এইটাতে আমি অন্য আর একটা কালার দিতে চাই, তাহলে কিভাবে কালার দেব? আমি যদি এখন এর উপরে কালার অ্যাপ্লাই করি এই লেয়ারের উপরে, তাহলে পুরোটার উপরে কালার হবে না। আমি তো শুধু এই সিলেক্টেড জায়গাটাতে কালার চেঞ্জ করতে চাই, তাহলে কি করতে হবে? সিলেক্ট করতে হবে। তাই এই যে লেয়ারে ক্লিক করছি, সিলেক্ট করতে হবে। তার মানে এইটাতে আবার সিলেকশন নিয়ে আসতে হবে। আমরা কি সিলেকশন দিয়ে কালার দিছিলাম, আবার কালার চেঞ্জ করতে গেলেও কি করতে হবে? সিলেকশন নিয়ে আসতে হবে। তাহলে এটা কিভাবে নিয়ে আসবো? কন্ট্রোল ধরা অবস্থায় এটাকে বলা হচ্ছে থাম্বনেল, এটার নাম হচ্ছে লেয়ার, আর লেয়ারের এটা হচ্ছে থাম্বনেল। আমরা যদি থাম্বনেলের উপরে ক্লিক করি তাহলে দেখেন কালার সিলেকশনে চলে আসছে না? আচ্ছা, কালার সিলেকশনে আসার পরে এখন আপনি এখান থেকে ধরেন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে অন্য আর একটা কালার দিয়ে এখানে যদি কালারটা অ্যাপ্লাই করেন তাহলে শুধু ওই সিলেক্টেড জায়গাটুকুর উপরে আবার ওইটা কালারটা এডিট হয়েছে। ক্লিয়ার? বুঝছেন কি? তাহলে আমরা কোনো একটা সিলেক্টেড জায়গাকে যদি রিকালার করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? রিসিলেক্ট, অথবা আপনি এখান থেকেও রিসিলেক্ট করতে পারবেন। দেখেন কন্ট্রোল শিফট ডি যদি দেন তাহলে রিসিলেক্ট হবে। রিসিলেক্ট মানে কি? প্রথমে শেপটা যেখানে ছিল সেই জায়গাটুকু কিন্তু কালার সিলেক্ট হয়েছে, এই শেপটা যেখানে মুভ করেছে সেই জায়গায় কিন্তু না। এইটার মধ্যে আর ওইটার মধ্যে পার্থক্য আছে। আপনি যদি থাম্বনেল ধরে সিলেক্ট করেন ওই শেপটা যেখানে থাকবে সেইটুকু সিলেক্ট হবে, আর রিসিলেকশনটা কিন্তু সেটা না। রিসিলেকশন মানে হচ্ছে যেখানে আপনি প্রথমে শেপটা ছিল সেই জায়গাটুকুতে সে কি করবে? কালার তৈরি করবে। বুঝছেন? একটু ভেজালে আছে। আচ্ছা, এরপরে আমরা কোথায় ছিলাম জানি? তোর কাজই করবো না, ফাউল, ভেজাল। আচ্ছা, ডকুমেন্ট প্যান করা এটা দেখাইছি, সিলেক্টেড বেসিক দেখাইলাম। আচ্ছা, এরপরে হচ্ছে লেয়ার বেসিক, আনডু, রিডু। আচ্ছা, আমরা এখানে আর একটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমরা যখন সিলেকশন নিছি এখানে সিলেকশনের মধ্যে আরো কিছু জিনিস আছে দেখেন। নতুন আর একটা ডকুমেন্ট নেই। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস দেখেন, ওখানে তখন দেখাইতে চাইছিলাম ভুলে গেছি। এটার ব্যাকগ্রাউন্ড কালার কি আসছে? আমরা যখন নতুন একটা ডকুমেন্ট নিয়েছি ব্যাকগ্রাউন্ডটা কি হোয়াইট আসছে না? এটা হোয়াইট, আপনাদের অনেক সময় হোয়াইট নাও আসতে পারে যদি এখান থেকে অন্য কিছু সিলেক্ট করে দেওয়া থাকে, ধরেন ব্ল্যাক। আপনি যদি আবার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন, আমাদের ব্যাকগ্রাউন্ডে কোন কালারটা ছিল দেখেন, এটা ছিল না? আপনার কিন্তু এটা আবার সিলেকশন চেঞ্জ হয়ে গেলে আপনি বলবেন স্যার আমারটা তো সাদা কালার আসে না,
তো সাদা কালার না আসার কারণ কি? ওইটা, যার কারণে এটা বুঝতে হবে, বুঝছেন কেন আসবে না? তাহলে বুঝতে হবে যে আমার ওখানে কোনো কালার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা যাই, বলছিলাম যে এখানে অনেকগুলো দেখেন, একটা হচ্ছে সিলেকশনের মধ্যে আবার কয়েক প্রকার আছে। একটা হচ্ছে আমরা প্রথমে নিলাম, দেখেন এখানে কিন্তু লেয়ার নেই, লেয়ার নিছি, তাহলে আমরা লেয়ার নেই একটা এখান থেকে, লেয়ার নিয়ে এখানে সিলেকশন তৈরি হয়েছে না? আচ্ছা, দেখেন সিলেকশনকে আপনি মুভ করাইতে পারবেন, সেটা মুভ করাইতে কিন্তু এই মুভ টুল দিয়ে সিলেক্ট হবে না, হবে? হয় না। তাহলে আপনি যদি সিলেকশনকে মুভ করাইতে চান, সিলেকশনের মধ্যে রেখে অবস্থায় এখানে দেখেন কয়েকটা জিনিস, একটা হচ্ছে নিউ সিলেকশন, আর একটা হচ্ছে অ্যাড টু সিলেকশন, এটা হচ্ছে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, এবং ইন্টারসেক্ট উইথ সিলেকশন। বুঝতে পারছেন? আমরা নিউ সিলেকশনে থাকা অবস্থায় চাইলে এটাকে মুভ করাইতে পারবো সিলেকশনটাকে। ক্লিয়ার? আর এই সিলেকশন একটা তৈরি করে ফেলছি না, আমরা চাচ্ছি আরো একটু বাড়ানো দরকার, বুঝেন নাই? আপনি যদি নিউ সিলেকশন থাকেন, যদি বাড়াইতে চান, তাহলে কিন্তু আগেরটা চলে যাচ্ছে, তাই না? আমাদের তখন সিলেক্ট করতে হবে এইটাতে, বুঝতে পারছেন? এইটাতে যদি দেন তাহলে আপনি কি হবে, দেখেন কার্সরটা চেঞ্জ হয়ে প্লাস চিহ্ন আসছে না? যখন নিউ এ ছিল দেখেন কি চিহ্ন আসছিল, জাস্ট শুধু প্লাস চিহ্নটা। এখন এটার সাথে যখন প্লাস দিছি, ওই কার্সরের সাথে আলাদা ছোট একটা প্লাস আসছে, তার মানে কি এইটা দিয়ে আমরা যেখানে সিলেকশনে নিয়ে যাব এখন, সেই জায়গাটুকু এক্সট্রা ভাবে কি হবে, প্লাস হয়ে যাবে। ক্লিয়ার? তার মানে আমরা সিলেকশন প্লাস করতে পারলাম, অথবা আপনি নিউ সিলেকশনে থাকা অবস্থায় কিবোর্ড দিয়েও করতে পারবেন। যদি আপনি শিফট ধরেন তাহলে এটা প্লাস হবে, আর যদি অল্টার ধরেন তাহলে এটা মাইনাস হবে, যেটা এই যে দেখেন এইটা, বুঝতে পারছেন? আপনি যদি এই যে এইটাতে ক্লিক করেন তাহলে এটা কি হয়ে যাচ্ছে, মাইনাস। তার মানে আমি চাইলে সিলেকশন কিউ করতে পারবো, মাইনাসও করতে পারবো। এরপরে আছে ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট মানে কি? সংযোগ স্থল, অর্থাৎ যেখানে হচ্ছে ইন্টারসেক্ট সংযোজিত হবে সেই অংশ থাকবে, বাকি অংশ কি হবে, রিমুভ হবে। বুঝছেন কি? অর্থাৎ দেখেন আমি সংযোগ জায়গা কোনটুকু ছিল, এইটুকু ছিল না? তাহলে এই অংশটুকু থাকবে, বাকি জায়গাগুলো ভ্যানিশ হবে। আমাদের যদি এইরকম কোনো সিলেকশনে অ্যাড মাইনাস ইন্টারসেক্ট করতে হয়, তাহলে আমরা কোথায় যাব, সিলেকশনের বাকি অপশনগুলো থেকে এটা করতে পারবো। ক্লিয়ার? না এটা উইন্ডোতে নাই, হুম, এই সিলেকশনের। না ওগুলো উইন্ডোতে নেই। তাহলে এটা কি এমনি থাকবো? হ্যাঁ, ওইটা তুমি যখন এইটাতে যাবে তখন ওইটা আসবে আর কি, বুঝছেন? এটুকুতে কারো প্রবলেম আছে? তো আপনি এই সিলেকশনটা করে নিয়ে এখন কি করতে পারবেন, ধরেন আমি এটা বাড়াইতে চাচ্ছি, এরকম বাড়ছে না? এখন আপনি চাইলে কালার দিতে পারবেন। ক্লিয়ার? কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট। তাহলে আমরা এইটুকু বুঝছি কি প্রবলেম আছে? হ্যাঁ। আচ্ছা, আর একটা জিনিস দেখি, এরপরে আছে এইটা গেল রেক্টেঙ্গেল, সেম জিনিস শুধু ইলিপস, তাই না? ইলিপসে এসে আমরা যদি নর্মালি করি তাহলে এটা কি র্যান্ডম তৈরি হবে, আর আমরা যদি শিফট ধরে করি তাহলে এটা কিভাবে তৈরি হবে, প্রপোর্শনালি ঠিক থাকবে। তো আমরা একটা সিলেকশন তৈরি করছি, দেন এখান থেকে একটা কি নেব, লেয়ার, দেন এখান থেকে একটা কালার দিয়ে দিলাম, কালার দিছি না? কন্ট্রোল ডিতে সিলেকশনটা ডিসিলেক্ট করব, হয়েছে না? এখন কথা হচ্ছে দেখেন, আপনি এইটাকে থাম্বনেল সিলেকশনে নিয়ে আসলেন, আবার কি করতে চাচ্ছেন, অ্যাড করতে চাচ্ছেন। এখন অ্যাড দিলেন, দিয়ে এইটুকু কি করে দিলেন, অ্যাড করে দিলেন, সিলেকশন অ্যাড হয়ে গেছে না? এখন আপনি কালার দেন, হয়েছে? কালার হয়েছে না? তাহলে আমরা কোনো একটা সিলেক্টেড জায়গাকে আবার রিসিলেক্ট করে আবার কালার দিতে পারি, সেটি হইতে পারে ইলিপস। আপনি যদি ইলিপস চান তাহলে ইলিপস দিয়ে সিলেকশন করবেন, আর যদি রেক্টেঙ্গেল চান তাহলে রেক্টেঙ্গেল দিয়ে। আর একটা আছে সিঙ্গেল র মার্কিং টুল, এটা আমাদের দরকার লাগে না। এখানে দেখেন একটা সিঙ্গেল র আকারে একটা সিলেকশন তৈরি হয়েছে না? স্টোর। আবার যদি আপনার সিঙ্গেল কলাম নিতে চান তাহলে সিঙ্গেল কলাম হবে, হয়েছে? আমাদের এইটা দরকার লাগবে না। এইটুকু বোঝেন নাই কে কে বলেন? বুঝছেন সবাই?
বুঝলে ভালো, কালকেই বোঝা যাবে। আচ্ছা দেখেন, আর একটা জিনিস আছে এখানে হচ্ছে ফেদার। ফেদারটা কি জিনিস? আচ্ছা ফেদারটা দেখেন, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা একটা সিলেকশন নিলাম, নেওয়ার পরে আমরা একটা লেয়ার নিলাম, নেওয়ার পরে কালার দিলাম, দিছি না? দেখেন আমি এর মধ্যে একটা রেক্টেঙ্গেল আকারে আবার সিলেকশন করলাম, করছি না? করার পরে কন্ট্রোল ডি ডি। আচ্ছা ফেদারটা কি জিনিস? প্রথমে এখানে কি ফেদারটা জিরো না? আমরা এখানে একটা ফেদার দিয়ে নিলাম। কখন দিছি? সিলেকশনের আগে দিছি, তাই না? দেওয়ার পরে আমি এই রেক্টেঙ্গেলের এই ইলিপসের উপরে একটা কি তৈরি করলাম? হ্যাঁ, একটা রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কোনটুকু জায়গায় কপি হবে? অর্থাৎ যেটুকু জায়গায় আমি সিলেকশন করছি, তার মানে সিলেকশন দিয়ে শুধু কালার অ্যাপ্লাই করা যায় না, কোনো একটা জায়গাকে কপিও করা যায়, বুঝছেন? কপি করার পরে কন্ট্রোল ভি দিয়ে কি করলাম? পেস্ট করলাম। গেল কই? এর মধ্যেই আছে, গেছে না? আচ্ছা এরপরে দেখেন আমি আর একটা নিলাম, যেটা আর একটা কি করলাম, হ্যাঁ এটাই হচ্ছে কাহিনী। আমরা এখানে কি ফেদার দেওয়া ছিল না, কত 10, এখন আমি ফেদারটা 0 করে দিলাম, বুঝছেন কি? 0 করে দেওয়ার পরে আবার কি করলাম? সিলেকশন নিলাম, এখন কন্ট্রোল সি করলাম, কপি, কন্ট্রোল ভিতে পেস্ট করলাম, দেন এখান থেকে এটা মুভ করায় এখানে রাখলাম। পার্থক্য দেখেন, ইলাস্ট্রেটরের ফেদার তো ভাই শুধু স্টকের না সব জায়গায় এটা ভাই বেশি হয়েছে। এই যত পার্সেন্ট বাড়ায় দেবো তত হবে, আরো বেশি দিলে এগুলো বেশি খেয়ে ফেলে। আচ্ছা ফেদারটা বুঝি, ফেদারটা হচ্ছে দেখেন এগুলোর ইডস গুলা কি হয় নাই, এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যায় নাই, আর এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে ব্লার হয়ে গেছে, বুঝছেন? তার মানে ফেদারের কাজ হচ্ছে, ফেদার দিলে আপনার এর ইডস গুলা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাবে, আর ফেদার যদি না দেন তাহলে ওইটা যেরকম কাটছেন ওই রকমই থাকবে, রাফ রাফ থাকবে। ক্লিয়ার কি? হ্যাঁ সিলেক্ট আর হ্যাঁ হ্যাঁ করতে করতে এটা ক্লিয়ার হবে, এখন একই লাগবে একটু। সিলেক্ট মানে হচ্ছে আপনি সিলেক্ট করলেন, কোনটা সিলেক্ট হবে? তাহলে যে এই শেপটা যে লেয়ারের উপরে আছে সেই লেয়ারটা সিলেক্ট হচ্ছে। ধরেন আপনি এই শেপটা একটা লেয়ারের উপরে নিছেন না, এখন আপনি এইটা ধরবেন বা সিলেক্ট করবেন, তাহলে আপনি এই লেয়ার সহ এই শেপটা সিলেক্ট হচ্ছে, বুঝতে পারছেন? এখন ক্লিয়ার? আচ্ছা ভাই আমি দেখলাম আপনি লেয়ার নিলেন না, সে অটোমেটিক হয়ে গেল। কোথায়? আচ্ছা কপি পেস্ট করলে লেয়ার নিতে হয় না, আপনি যখন কপি করবেন তখন আর লেয়ার নিতে হবে না, পেস্ট যখন করবেন অটোমেটিকলি সে একটা লেয়ার। দেখেন আমি যদি কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কি করলাম? কপি করলাম, তাই না? আর আমি যখন পেস্ট করতেছি দেখেন নতুন একটা লেয়ার তৈরি হয়েছে না এখানে, বুঝছেন? কপি পেস্ট করলে কি করতে হয় না, লেয়ার নিতে হয় না। আচ্ছা ফেদার কি বুঝছেন? আর একটা জিনিস আছে দেখেন, এন্টি অ্যালাইজ। এন্টি অ্যালাইজটা কি জিনিস এটা আমরা একটু দেখি। আচ্ছা আমরা এখানে ফেদার 0, তাই তো? এন্টি অ্যালাইজটা এখন নান করে দিয়ে প্রথমে নেই, কি এন্টি অ্যালাইজ নাই। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, উপরে রাখলাম, আবার কি করলাম? নিলাম, এন্টি অ্যালাইজ দিয়ে নিলাম, এটা দিয়ে এখান থেকে কি করলাম? কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পার্থক্য কোথায় বুঝছেন? যদি আপনি এন্টি অ্যালাইজ দিয়ে নেন তাহলে এর কর্নার গুলো কি স্মুথ হচ্ছে, দেখেন মেইন কালার এখান থেকে 1 পিক্সেল করে কি কালার ছেড়ে দিছে না? হ্যাঁ
কিন্তু এইটা দেখেন কালার কিন্তু ছেড়ে দেয় নাই, খাস কাটা হয়েছে না? তো এন্টি অ্যালাইজ হচ্ছে খাস কাটা যদি না দেন তাহলে খাস কাটা হবে, আর এন্টি অ্যালাইজ দিয়ে নিলে ওইটা ব্যাকগ্রাউন্ডের সাথে যে ইটস গুলো আছে ওইটা ম্যাচ করে নেবে, বুঝছেন? এইটাও কি কাজ করে একটু দেন তো একটু। না ওইটা হয় নাই, এটা এন্টি অ্যালাইজ দেওয়া ছিল, বুঝছেন? এই হচ্ছে আমাদের এন্টি অ্যালাইজ এর মধ্যে পার্থক্য। এখন ডিজাইন করার সময় কি ব্যান্ড দিয়ে? হ্যাঁ অবশ্যই এন্টি অ্যালাইজ দিয়ে রাখবেন। আর এন্টি অ্যালাইজ কিন্তু সবগুলোতে নাই, শুধু ইলিপ্টিক্যালে আছে, ওই ইলিপসে আছে, রেক্ট্যাঙ্গেলে নাই। দেখেন কি আছে, এন্টি অ্যালাইজ এখানে অফ হয়ে থাকে, এই জন্য এন্টি অ্যালাইজটা দিয়ে রাখবেন, এখানে অন করে রাখবেন, তাহলে সবগুলোতেই অন থাকবে, বুঝছেন? যে এইটুকুতে কারো প্রবলেম আছে? এখন আমরা দেখব আন্ডু রিডু, এটা সবাই বোঝে। আন্ডু কি, ধরেন আমি এই একটা শেপ তৈরি করছি, তাই না? তারপরে এখানে গেলাম, তাই না? তারপরে এখানে আসছি, তারপরে এখানে নিলাম, তারপরে এখানে নিলাম, তারপরে কি করে দিলাম, ডিলিট করে দিলাম। অনেকগুলো অ্যাকশন হয়েছে না? প্রথমে এখানে ছিল, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে। আমি এখন ব্যাকে যাইতে চাচ্ছি, বুঝলেন না? তাহলে এটার নাম কি হবে? আচ্ছা আমরা দেখি, যদি ব্যাকে যাই তাহলে কন্ট্রোল যদি জেড দেন কি হচ্ছে, ব্যাক যাচ্ছে না? আর আপনি যদি কন্ট্রোল শিফট জেড দেন তাহলে এটা হবে ফ্রন্টের দিকে যাও, এটা হচ্ছে আন্ডু করা, আর হচ্ছে রিডু করা। রিডু মানে কি, ব্যাক থেকে ফিরে নিয়ে আসা, আর আন্ডু হচ্ছে যেখানে ছিলেন সেখানে আবার ফেরত যাও, বুঝছেন? আমরা যদি কোনো কাজ করতে চাই, আন্ডু করতে চাই, কোনো একটা কাজ করে ফেলছি, ব্যাকে যাইতে চাই, তাহলে আন্ডু করব। আবার যদি আগের জায়গায় ফিরে যেতে চাই তাহলে রিডু করব, বুঝছেন কি? কন্ট্রোল জেড তে আন্ডু, কন্ট্রোল শিফট জেড। এটা 20টা অ্যাক্টিভিটিস পর্যন্ত যাবে আর কি, 20টা স্টেপ পিছনে আর সামনে যায়। হ্যাঁ এক স্টেপ করে পিছনে যাবে, যতবার আপনি দেবেন এক স্টেপ করে ব্যাক যাবে আর কি। আচ্ছা আমার মনে হয় এটুকু বুঝছেন, আর প্র্যাকটিস করলেই তাহলে আমরা আনডু দেখলাম, রিডিউ দেখলাম, সেভ করব কিভাবে একটা ডকুমেন্ট, আর আপনাদের কাজ হবে ক্যারেক্টার ড্র করা। আচ্ছা ক্যারেক্টার করার দরকার নেই, ক্যারেক্টার করা হারাম জিনিস। আপনারে আমি যা যা দেখাইছি নিজেরাই প্র্যাকটিস করবেন, বুঝছেন? এইভাবে এটা প্র্যাকটিস করলেই হবে। এখন কোনো একটা কাজ করছেন, এটা সেভ করবেন কিভাবে? ধরেন আমি এই কাজগুলো করছি, তাই না? করলাম না? এখন আমি এটা সেভ করব কিভাবে? সেভ করার জন্য ফাইল, ফাইল থেকে কোথায় যাব, এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, কোথায় যাব, ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। এরপরে দেখেন এখানে একটা জিনিস দেখেন, এখানে দেখেন একটা আছে অরিজিনাল, অর্থাৎ অরিজিনালটাতে, আর একটা আছে অপটিমাইজ, আর একটা আছে টু স্টেপ। দেখেন টু স্টেপে এসে কি হয়েছে, টু স্টেপ হচ্ছে দেখেন এখানে একটা এক ধরনের, এটা হচ্ছে অরিজিনাল সাইজটা। টু স্টেপে এসে কি হয়েছে দেখেন, কোয়ালিটি 70%, তাই না? কোয়ালিটি লেস এখানে। এখানে একটা জিনিস দেখেন, আপনি চাইলে এটা 4 স্টেপেও দেখতে পারবেন, 4 স্টেপে দেখা যাচ্ছে, তাই না? 4 স্টেপ না, 1 2 3 4। আপনি এখান থেকে যে কোনো একটা সেভ, এখানে যেটা সিলেক্ট করবেন সেইটা সেভ হবে, বুঝছেন? এটা কোয়ালিটি, এটা কত পার্সেন্ট, 75%। এটা আবার কত পার্সেন্ট কোয়ালিটি, এটা আবার 18%। তা আমরা কি কোয়ালিটি কম নেব? 100%। দেখেন এখানে অরিজিনালটা আমাদের, দেখেন অরিজিনালটাতে কি হয়েছে 24 MB এই ফাইলটা, আর এটা মাত্র 56 MB কেবি, তাহলে এটা অনেক কম না? আপনি চাচ্ছেন যে কোয়ালিটিটা ইনশিওর করার জন্য, তাহলে এই যে দেখেন এখান থেকে ম্যাক্সিমামটা দেবেন, বুঝতে পারছেন? তাহলে 100% কোয়ালিটি ঠিক থাকবে, বাট আমাদের ফাইল সাইজটা ছোট হয়ে আসছে। এখানে দেখেন 24 MB, কত বড় ফাইল, আর এটা মাত্র 56 kbps, কিন্তু কোয়ালিটি সেম, বুঝতে পারছেন? এই জন্য আমরা যদি কোয়ালিটি বা বিভিন্ন আমরা ফাইল সাইজ ছোট করতে চাই ইমেজের, তাহলে কোয়ালিটি সেম রেখে যদি করতে চাই, তাহলে এখান থেকে এসে এখান থেকে আমরা এটা ম্যাক্সিমাম দেব, আর বাকি যা আছে এটা রেখে সেভ করব।
আপনি এখন যেখানে সেভ করতে চান এটা সেখানে, আমি ধরেন এখানে সেভ করলাম ডকুমেন্ট ডেস্কটপে। এই যে এটা এখন ইমেজ আকারে সেভ হয়েছে, বুঝছেন? ইমেজ আকারে সেভ হয়েছে না? আপনি চাচ্ছেন মেইন ডকুমেন্টটাই সেভ করে রাখতে, ধরেন আপনি পরবর্তী সময়, এই যে আমরা ওপেনের একটা বিষয় দেখছিলাম না, আমরা এই ডকুমেন্টটা সেভ করতে, তাহলে আমরা যাব সেভ অ্যাজ। সেভ অ্যাজ থেকে যারা 20 চালায় তাদের এই রকম আসবে, যারা 20 চালায় না তাদের শুধু সেভ, এখানে আর একটা অপশন আসবে সেভ ফর কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারের কোথায় সেভ করতে চান। তাহলে আমরা এখানে যে সেভ অন কম্পিউটারে যাব, যে আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন, আমি ডেস্কটপে রেখে জাস্ট সেভ করে দিলাম, বুঝছেন? আমি এখন এটা ডিলিট করে দেই, এটাও কি করে দিলাম, ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এই যে ফাইলটা আছে না, এটা আপনারা ওপেন করবেন। তাহলে কিভাবে করবেন, এখান থেকে গিয়ে অথবা এই যে ওপেন থেকে ওপেন কোথায় রাখছেন সেখানে যান, ডেস্কটপে, ডেস্কটপের এই যে এইটা, তাই না, দিয়ে ওপেন করবেন। ওই সেম যেখানে যা কাজ করছিলেন সেখানেই আসছে না, আপনি এইভাবে কি করতে পারবেন, ডকুমেন্টটা ওপেনও করতে পারবেন। অথবা এখানেও যদি ডাবল ক্লিক করেন তাহলেও কি হবে, ডকুমেন্টটা ফটোশপেই যে ওপেন হবে। তো আজকের মতো এই পর্যন্তই, যতটুকু দেখাইছি এইটুকু প্র্যাকটিস করবেন।